সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলর পয়েন্ট বন্ধ করে দিতে হবে। মাতুক ভাই ওই মাল তো চালু চালু, সেই প্রথম সিনটার কথাই যদি বলে আমি ওইটাই এখন ইমোশনাল মনে করি। তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে অ্যাক্টিং পারি না, তারপরেও ট্রাই করি। ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা এতজন, ওখানে সেট হচ্ছে ওখানে সেট হচ্ছে, রেস্ট করার জায়গা নেই। আমাদের সব আর্টিস্টরাও সবাই খুশি যে নতুন করে আমার একটা জার্নি শুরু হয়েছে। এখন রাস্তাঘাটে বলতে হবে না ভাই সিজন 5 কবে আসবে ভাই, এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছে। আছে পার্থক্য তো একটু আছে, মানে কাবিলা যত সিজন গেছে একটু ম্যাচিউর হয়েছে। আসলে শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো, এখন তো চাইলেও পারবে না। সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আর কি। তো ইনশাল্লাহ এবারও কাবিলার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আছে। আসলে এটাই কাবিলা, বুঝছেন, মানে ওইবারও চায় রোকেয়ারও চায়, আসলে কনফিউজ জীবনে কারে চায় আসলে। তো এখন দেখা যাক ওর কাকে পায়, আসলে ওর লাইফে দেখা যাক। প্রথম ফোন করে পলাশ টিম থেকে, কিন্তু তার আগে আমাকে ফোন করে রবিন ভাই আসবো, রবিন ভাই। তো ভাইয়াকে আমি সবসময় থ্যাংক জানাই। ভাইয়া বললো যে অমির টিম থেকে এবং বুকহাউসের থেকে কেউ একজন ফোন করবে, সেটা জানি না। তো ঠিক দুপুর বেলায় পলাশ ফোন করছে যে পায়েল ভাই পলাশ আপনার সাথে কথা আছে, তখন আপনার সম্পর্ক, এখন তুই তো গাড়ি। তখন আসলে খাবারটা খাওয়ার সময় আমি না খুব এক্সাইটেড, মানে আমি খাবার আসলে নামতেছে না। তো পরদিনই উত্তরা তখন শুটিং হয় ব্যাচেলর পয়েন্টে। তো গেলাম, তো চাষি ভাই মাঠের সাথে এর আগে কাজ হয়েছে আমার। তখন চাষি বললো এই আমি তো আপনারা চিনি, আপনি তো মিরাক্কেলে পাবেন, এই যে মাতুক ভাই ওই মাল তো চালু চালু। সেই প্রথম সিনটার কথাই যদি বলে আমি ওইটাই এখন ইমোশনাল মনে করি, যেটা হচ্ছে যে আমরা খুবই সীমিত পরিসরে কাওলাতে শুটিং করতেছিলাম, এখানে সবাই সাক্ষী। তো কাবিলার একটা সিকোয়েন্স হইতেছিল, সামাও কাবিলার ভাই ব্রাদার ক্যারাম বোর্ড খেলার জন্য যে ভাই ব্রাদার থাকে, ওইখানে একটা আর্টিস্ট আমাদের সামাও শর্ট হয়েছিল। তো আমি যেহেতু ফেনী নোয়াখালীর সেম ল্যাঙ্গুয়েজ, তো শেষ মুহূর্তে গিয়ে মনে হলো যে ভাইয়ের, যে অমি ভাইয়ের মনে হলো যে আচ্ছা শিমুল একটা লুঙ্গি ম্যানেজ কর। সেই কাওলাতে এখনো অবশ্য ওই কাওলাটা এখন আর নাই, মানুষের কাছে খুঁজে খুঁজে একটা লুঙ্গি ম্যানেজ করে আমাকে দাঁড় করানো হয়েছে। এবং আমার কাছে আসলে ওইরকম কোনো ফিলিংসও ছিল না, সেটা যে এই পর্যন্ত আসবে সেটাও জানতাম না। তো ওই ঘটনাটা আমার সবসময় রিকল করি। তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে অ্যাক্টিং পারি না, তারপরেও ট্রাই করি। সেই ট্রাই করা থেকে আসলে সিজন 3 থেকে এখন সিজন 5-এ চলে আসছি আপনাদের সবার ভালোবাসায়। আসলে আমার অডিয়েন্স না থাকলে এইটা সম্ভব হতো না। কাজল আরফিন, অমি ভাইয়া, আসলে আমি কি বলবো, আই এম ভেরি ইমোশনাল রাইট নাও, বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন 5 পর্যন্ত আমি আসবো। যখন কোথাও যাই সবাই আসলে এত মানে কাছের মনে করে, দেখা যায় কোনো মার্কেটে যাচ্ছি সবাই বলতেছে এরিয়াল আমি আর শিমুল্লাহ নাই, অ্যাজ ইফ আই এম আ গার্ল নেক্সট ডোর। এত আসলে রিলেটেবল করে ফেলেছে আমাদের ক্যারেক্টারটাকে সবাই, যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশেরই কেউ একজন। তখন দেখতাম যে সবার না মেজাজ অটোমেটিক বিগড়ে যেত। কারণ কি? এনভায়রনমেন্ট। মানে ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা এতজন, ওখানে সেট হচ্ছে ওখানে সেট হচ্ছে, রেস্ট করার জায়গা নেই, কিছু নেই, কি একটা অবস্থার মধ্যে দিয়ে শুটিং। সেই ব্যাচেলার পয়েন্ট এখন এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ, যে এখন মনে হয় এসির মধ্যে বসে আমরা মনে হচ্ছে বিশাল কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসবাস করছি এমন লাগে, আমার নিজের কাছে এমন লাগে আর কি। এত যে কি ব্যাচেলার পয়েন্ট শুটিং মানে এখন আরাম, যে আগামীকালকে ব্যাচেলার পয়েন্টের শুটিং, এসিতে বসে আরামে মেকআপটা নিতে পারবো, যে আসেন আসেন আপা শর্ট শর্ট শর্ট, আসেন আসেন আসেন, মানে দিনে 10টা 9টা সিন করতে হবে এমন তারা নেই, কিছু নেই। আর ওই যে ব্যাচেলার পয়েন্ট ধৈর্যের প্রতীক, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরফিন অমি, কিন্তু তিনি হতাশ হননি, নিরাশ হননি। এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলার পয়েন্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। যেখানেই যাই, রাস্তা ঘাটে, দেশের বাইরে, যেখানেই যাই সবারই শুধু একটাই কথা, আপু ব্যাচেলার পয়েন্ট সিজন 5 কবে আসবে? অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরা আপু আপনার সাথে সুমন ভাইকে কবে দেখবো? আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন? শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য? মানে কথাগুলো এমন ভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, অ্যাজ ইফ
আমরা তাদের পাশের বাসার কেউ, আমরা তাদের খুব আপন কেউ। অ্যান্ড বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য। আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে। তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান, আমার একটা ছোট বোন আছে, ও খুব অ্যাক্টিং করতে চায়, তুমি একটু দেখো ওকে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি দেখবো। মানে যেখানেই আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্টের ফ্যান। মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সব সময়, প্রত্যেকটা বার। সিজন 1 যখন আমরা করি তখন সিজন 1 অফ হয়ে যায়, তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায়। আমি সিজন 2, 3, 4 টানা 3টা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে। ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে সে ওই সময় দাঁড়িয়েছে। সিজন 4 বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি, কারণ আমি গত 2 বছর যাবৎ ওটিটি প্রজেক্ট করছিলাম। সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয়, যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাইয়ের। সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ঠেলে দিচ্ছিল, এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কীভাবে বানাবো। ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বাজেটে চলে যাবে, এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো। তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে 2.5 বছর চলে যায়। তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে, অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। তখন মুশফিকুর রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলার পয়েন্ট কি আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে, ব্যাচেলার পয়েন্ট কি আমরা সিনেমার মতো করে বানাবো, তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবেই আমরা বানাবো। সো তখন আমি সাহস পাই। বঙ্গকে অসংখ্য ধন্যবাদ, ফায়েজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি।